আমাদের জাতীয় পতাকার অবমাননা হয়েছে। তৃণমূলের কি বললো এগুলোকে পাত্তা দেবার কোনো আলোচনার মধ্যে আপনি এটাকে টকশোর এজেন্ডা করাটাকেও আমি কিন্তু পছন্দ করলাম না। দুর্নীতি দমন কমিশন যদি সুনীতি থেকে দূরে যায় তাহলে এই বিড়ালের ঘন্টা গলায় কে বাঁধবে? ভারত তো এটা বিশেষ করে 5 আগস্টের পর থেকে গত 4 মাসে একদিনের জন্য তারা অন্তর্বর্তী সরকারকে তারা কিন্তু স্বস্তিতে তারা থাকতে দেয়নি। ওটাকে গণমাধ্যমে স্বীকৃতি আপনি কেন দিচ্ছেন? আমি তো এটাকে গণমাধ্যম বলেই মনে করি না, ওটা একটা প্রোপাগান্ডা মেশিন এগেইনস্ট বাংলাদেশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমি মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা সবাই জানেন যে দীর্ঘদিনের বঞ্চনা, লাঞ্ছনা, জুলুম, নিপীড়নের পরে কাঙ্ক্ষিত 5 আগস্টের পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই বাংলাদেশ লক্ষ্যপানে। যখন সকল দল মত একমাত্র ফেসিবাদী শক্তি ছাড়া যখন ঐক্যবদ্ধ বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে, তখন শুরু হয়েছে আবার নানামুখী ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রে নিয়েই আজকে আমরা কথা বলবো। নানামুখী ষড়যন্ত্র কিন্তু ঐক্যবদ্ধ দেশ, সেই ঐক্যবদ্ধ দেশের জায়গায় যেখানে আমরা স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে যে সেই বাংলাদেশকে সহযোগিতা করবে পার্শ্ববর্তী দেশ, যাদেরকে আমরা মনে করি বন্ধু সুলভ দেশ, সেই দেশটির ভিতরে বসে ক্ষমতাসীন দলের কিছু নেতা কিংবা সেই দেশের বিভিন্ন গণমাধ্যমও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কেন, সেটি অনেক দিনের ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে। আমরা কথা বলবো এই সকল বিষয় নিয়েই। স্টুডিওতে উপস্থিত রয়েছেন, পরিচয় করে দিচ্ছি, আমার ডান পাশে রয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, বিএনপির ভাইস চেয়ারম্যান, এবং বাঁ পাশে রয়েছেন কমরেড সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যেই এই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল রাজনৈতিক দলই কর্মসূচি পালন করেছে। আজকে বিএনপির 3টি অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এই 3টি অঙ্গ সংগঠন তারা লং মার্চ করেছে আগরতলা অভিমুখে, যেখানে বাংলাদেশের যে উপহাই কমিশনার রয়েছে সেখানে বিচ্ছিন্নতাবাদী কিছু গ্রুপ সেখানের আক্রমণ চালিয়েছিল। এর প্রতিবাদে আমরা সেই প্রতিবেদনটি আমি দেখে আসি আগে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা ঢাকা টু আখাউড়া লং মার্চে অংশ নিতে সারা দেশ থেকে হাজার হাজার নেতাকর্মী এসে জড়ো হয় বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, কলকাতায় জাতীয় পতাকার অবমাননা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই লং মার্চ। আমাদের স্পষ্ট হুঙ্কার যে ভারত তার নিজের সার্বভৌমত্ব নিয়ে থাকে, বাংলাদেশ স্বাধীন দেশ, বাংলাদেশের আগ্রাসনের প্রতিবাদে আমাদের এই হুঙ্কার। বাংলাদেশ কোনো ফেসিবাদকে আশ্রয় দিবে না। ভারত যদি কোনো ফেসিবাদকে আশ্রয় দেয়, সে আশ্রয়ের বিরুদ্ধে বাংলাদেশে আশ্রয়। বাংলাদেশকে নিয়ে যে ধরনের বাজে মন্তব্য এবং স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি যে ধরনের হুমকি আসছে, এটি কোনো ক্রমেই কাম্য নয়। আমরা আশা করব ভারত তার জায়গা থেকে সচেতন হয়ে দায়িত্বশীল আচরণ করবে। দেশের প্রতিটি নাগরিক এক হব, ঐক্যবদ্ধ হয়ে আমরা আন্দোলন সংগ্রাম করব এবং তারা যেন আমাদের দেশে আগ্রাসন করতে না পারে, বিশ্ববাসীর কাছে আমরা জানান দেব। কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দিল্লির সাম্প্রদায়িক শাসকরা লেডি ফারাওকে 16 বছর ধরে ক্ষমতা রাখতে সমর্থন দিয়েছেন। আজ ভারত গণতান্ত্রিক দেশগুলোর সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আজকে ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে তারা সমালোচিত, অথচ ভারত গণতান্ত্রিক দেশ, অথচ ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই চলুক। বন্ধুরা আমার, ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে দৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারেনি। লং মার্চকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, বিজিবি ছাড়াও দলীয়ভাবে স্বেচ্ছাসেবকরা কাজ করছে। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা প্রস্তুত থাকবো, আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। কোনো ধরনের শক্তি যেন এই দেশে আমাদের হস্তক্ষেপ করতে না পারে। ইন্ডিয়া যত ষড়যন্ত্র করুক, এই ষড়যন্ত্র কোনো সফল হবে না। ডক্টর আসাদুজ্জামান রিপন, ছাত্রদলের শুরুর
দিকের আপনি দায়িত্ব পালন করেছেন। ছাত্রদল নিশ্চয়ই দেশের পক্ষে এই ধরনের কর্মসূচি পালনের করছে, আপনার অহম হওয়ারই কথা। কিন্তু একদিক থেকে অহমের যে বিষয় রয়েছে, কিন্তু দুঃখজনক হচ্ছে যে ঐক্যবদ্ধ বাংলাদেশে এই কর্মসূচি পালন করতে হয়। আসলে কি বলবেন? না, এটা দুঃখজনক বিষয় না বটে। এটা সবসময় আপনার জাতি যখন ক্রান্তিকালের মধ্য দিয়ে যায় তখন বারবার এভাবে মানে ঐক্যের চেতনাকে শানিত করতে হয়। আপনি দেখবেন যে আমি যদি আমাদের খুব খুব দূরের দেশ না, ইরানের কথাই যদি বলি, তো ইরানের ওপর যখন অনেক বড় ধরনের যখন হুমকি চলে আসে তখন আপনি দেখবেন সেখানে ইরানের বিপ্লবী গার্ড থেকে শুরু সমস্ত মানুষ তাদের নিজেদেরকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তারা কিন্তু রুখে দাঁড়ায়, তাদের মানে ঐক্যের চেতনাকে তারা আরও সুদৃঢ় করে। এটা আমি খুব মানে খারাপ কিছু দেখি না। মানুষের মধ্যে তো একটা চেতনাবোধ থাকে, শুধুমাত্র গা ভাসিয়ে দিলেই তো চলবে না। যেমন আগে শুধু মুক্তিযুদ্ধের চেতনা বলতে 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 হাজার হাজার কোটি টাকা শুধুমাত্র নষ্ট করে ফেললো, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা তৈরি করা। মুক্তিযুদ্ধের বিষয়টা হচ্ছে আপনার ভুয়া লোকজনকে চাকরি বাকরিতে ঢুকানো এবং পারপেচুয়ালি এই সমস্ত দুষ্কৃতিকারীদের দিয়ে দেশ শাসন করা। তো এখন নিঃসন্দেহে বাংলাদেশের ঝুঁকির মধ্যে পড়েছে। আমাদের একটা ডেপুটি হাই কমিশন মানে কলকাতাতে আগরতলাতে আমাদের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন সেখানে হামলার আক্রান্ত হয়েছে, আমাদের জাতীয় পতাকার অবমাননা হয়েছে। এই ধরনের পরিস্থিতিতে সরকার নিঃসন্দেহে আনুষ্ঠানিকভাবে খুব প্রকাশ করেছে, প্রতিবাদ করেছে, কিন্তু নাগরিক সমাজের পক্ষ থেকে তো আপনার জানান দেওয়া উচিত এই আগ্রাসী শক্তিকে যে এই সরকারের পেছনে জনগণও আছে। আমরা বরাবরই বলেছি এই সরকার হচ্ছে জনগণের সরকার, আমরা বরাবরই বলেছি আমাদের আন্দোলনের ফসল হচ্ছে বর্তমান সরকার। সুতরাং এই বর্তমান সরকার আমলে যে ঘটনাগুলো ঘটছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যতবার আঘাত আসছে, সেখানে আমরা ক্ষমতায় নেই বলেই আমরা চুপ করে থাকবো, এটা তো আমরা মনে করি না। আমরা মনে করি যে আমাদের একটি ভূমিকা থাকা উচিত, আমরা মনে করি এখানে আমাদের কর্তব্য পালন করা উচিত। আমাদের দেশের জনগণ যে ভাবনায় চলছে, জনগণের ভাবনার সাথে আমরা এক হই, আমরা প্রতিবাদ গড়ে তুলেছি এবং আমরা প্রতিবাদ জানাচ্ছি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। জি, নিশ্চয়ই আপনার কাছে ফিরবো কমরেড সাইফুল হক। আপনার দলের পক্ষ থেকেও এই আগ্রাসনের বিরুদ্ধে আপনারা কর্মসূচি করেছেন, আপনারা কথা বলছেন। ভারতের পররাষ্ট্র সচিব এসে আশ্বস্ত করলেন যে দুই দেশের সম্পর্ক তারা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চান। সেখানে আজকে প্রতিদিনই তারা বিভিন্নভাবে কথা বলছে। এর আগে এক শুভেন্দুবাবু কথা বলছিল। আজকে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের মালদা জেলার সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস, তিনি সংবাদ সম্মেলনে হুমকি দিয়েছেন 15 মিনিটের জন্য বর্ডার খুলে দেয়া হোক, পশ্চিমবঙ্গের মুসলমানরা বাংলাদেশ দখলে নিবে। নতুন ট্রাম্প ঘাট কিনা। তারা বলছে পুলিশ লাগবে না, ফোর্স লাগবে না, ওদের 7 লাখ শরণার্থীকে খাওয়া দাওয়া করিয়েছি আমরা, ছোট্ট রাষ্ট্র জন্ম দিয়েছে ভারতবর্ষ, এটি বলেছে। সেই বাংলাদেশ আজকে জাতির পিতা চেনে না, মূর্তি ভাঙে, এই সমালোচনা করেছেন। কিভাবে দেখছেন বিষয়গুলো? আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই। ভারত তো এটা বিশেষ করে 5 অগাস্টের পর থেকে গত 4 মাসে একদিনের জন্য তারা অন্তর্বর্তী সরকারকে তারা কিন্তু স্বস্তিতে তারা থাকতে দেয়নি। এবং ইতিমধ্যে আমি বহুবার বলেছি, অসংখ্যবার, 5 অগাস্টের ছাত্র শ্রমিক জনতার যে গণ অভ্যুত্থান, যে জাগরণ, একটা ইন্ডিপেন্ডেন্ট নেশন স্টেট হিসাবে আরেকবার আমাদের যে পুনরুত্থান অথবা রেজারেকশন যদি বলি, মনস্তাত্ত্বিকভাবে ভারত এটাকে এখনো পর্যন্ত গ্রহণ করতে পারেনি। 4 মাস পার হয়েছে, এখনো পর্যন্ত তারা আওয়ামী লীগের চোখে বাংলাদেশকে দেখা, তাদের এই মানসিক বিকারগ্রস্ততা এখনো পর্যন্ত এটা অব্যাহত আছে। আর যে জন্য ডক্টর আসাদুজ্জামান রিপন যেটা উল্লেখ করলেন, ত্রিপুরাতে বাংলাদেশ হাই কমিশনে যে হামলা আক্রমণ, অথবা কলকাতায়, দিল্লিতেও নাগরিক কমিটির নামে পেছনে ছিল আরএসএস, একটা ধারাবাহিকভাবে একটা উস্কানি, একটা বিদ্বেষ, একটা হিংসা ছড়ানো, এটা তারা অব্যাহত রেখেছে। একটা বড় কারণ হচ্ছে ভারতের
ইন্টারনাল যে পলিটিক্স তাকে একটা সাম্প্রদায়িকভাবে হিন্দুত্ববাদের ইডিওলজি পলিটিক্সের সংস্কৃতিতে সাংগঠনিকভাবে এটাকে নতুন করে মেরুকরণটা দাঁড় করানো, এবং ওখানে তৃণমূল এবং আরও দলগুলোর মধ্যে এক ধরনের প্রতিযোগিতা আছে, কারা কত বেশি বাংলাদেশ বিদ্বেষ ছড়াতে পারে, বৈরিতা ছড়াতে পারে, কারা কত বেশি হিন্দুত্ববাদের কার্ড তারা খেলতে পারে। এটা বিকৃতি, এটা অসুস্থতা, এবং এটা যেটা বললাম, এটা তারা এখন একটা ট্রমার মধ্যে তারা এখনো আছে। হিন্দুত্ববাদের কার্ড বলছেন, কিন্তু আজকে এই যে নতুন করে এর সাথে মুসলমানদের, ওখানের মুসলমানদের আমি বলছি যে না না, এগুলো পুরোপুরি ফালতু কথা। পশ্চিমবঙ্গে বা কিছু কিছু টেলিভিশন সংবাদপত্র যেগুলো 500, 1000, 2000 দর্শক আছে কিনা বলা মুশকিল, এরকম তারা মানে তাদের যে ভাষা শব্দ এত উত্তেজনাকর, এত জঙ্গিবাদী অথবা এত মৌলবাদী, তাদের তৎপরতা, এগুলো আমি সত্যি বলছি, এগুলো শোনাটা মানে সময়ের অপচয়। একটা পরিকল্পিত উস্কানি তারা তৈরি করে যাচ্ছে, এবং এটা অনেকটা মানুষ ওই যে স্বর্গ থেকে বের করে দেওয়ার পরে আমরা বিভিন্ন পৌরাণিক কাহিনীতে পড়ি না, নাকি বিভিন্ন মানুষের যে ধরনের একটা মানসিক বিকারগ্রস্ততা হয়, ও যে কিনা কি ওই যে একটা গান আছে না, কি আগে কত সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আওয়ামী লীগের 16 বছরে বাংলাদেশে তারা কি সুন্দর দিন কাটাতো, এখানে যা খুশি এখানে করা যেত। 26 থেকে 28 লোক আনডকুমেন্টেড এখানে ইন্ডিয়ান লোকজন এখানে আছে, তার রেমিটেন্স এখান থেকে যাচ্ছে। বাংলাদেশকে তারা একটা ক্লায়েন্ট স্টেট তারা তৈরি করেছিল। 3 নাম্বার হচ্ছে তারা এখানে একটা অনুগত দাসানুক একটা রাষ্ট্রে তারা তৈরি করেছিল, এবং আমাদের এজেন্ডাগুলোকে টেবিলের নিচে রেখে দিয়ে আমরা তাদেরকে করিডোর, তাদেরকে ট্রানজিট দিয়ে দিয়েছি, আমাদের পোর্টগুলোকে ব্যবহার করবার সুবিধা দিয়েছি সমস্তগুলো ক্ষেত্রে। ইভেন আমরা তাদের কমিটমেন্টের পরেও আমাদের পণ্য ভারতের বাজারে ট্যারিফ এবং নন ট্যারিফ বহু ধরনের বাধা এখনো পর্যন্ত সেটা কিন্তু অব্যাহত আছে। অর্থাৎ একটা আমি বলি মার্কিন যুক্তরাষ্ট্র একসময় ল্যাটিন আমেরিকাকে তাদের গোয়াল ঘর মনে করতে, এখানে যা খুশি করা যায়। ভারত মনে করে তাদের হিন্টার ল্যান্ড, এটা এখানে যা খুশি করা যায়। এখানে এই জায়গা থেকে জবাবটা দিয়েছে আমাদের এবারকার যে গণ অভ্যুত্থান, যখন একটা স্বাধীন জাতিরাষ্ট্র হিসাবে তার যে নতুন যে উত্থানের ভিত্তি কি, যে আমরা সমতা, ন্যায্যতা, সম অংশীদারিত্বের ভিত্তিতে আমরা ভারত সহ প্রতিবেশীর সাথে আমাদের দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে চাই। এই যে নতুন মর্যাদা, এটাই আমাদের দাদাবাবুদের এটাই সহ্য হচ্ছে না আর কি। নতুন একটা জাতিরাষ্ট্র নিজের স্বকীয়তা নিজে দাঁড়াবে, এটাই তারা হজম করতে পারছেন না। ফলে মনে করেন এখানে এতদিন ধরে তাদের যে জমিদারিটা ছিল, আগে তো কলকাতায় ছিল ওনারা, আর এখানে পূর্ব বাংলা ছিল, ওনাদের অনেকেরই জমিদারি ছিল। এখন বাস্তবে স্বাধীনতার নাম করে গত 16 বছর তো বাংলাদেশের পক্ষে কোনো সরকার ছিল না। এখানে ভারতীয় স্বার্থে ইকোনমিক, পলিটিক্যাল, ফাইন্যান্সিয়াল এবং কালচারাল ইন্টারেস্টে খানিকটা মিলিটারি ইন্টারেস্টে এতদিন ধরে বাংলাদেশের নামে একটা সরকার এখানে দেশ চালিয়েছে, বাস্তবে দিল্লির এবং ওনাদের স্বার্থে। তো সেই স্বপ্ন যখন ভেঙে গেল, সে রাজ্য যখন এই দেশের মানুষ যখন নতুন বিজয়, তারা এটাকে যখন নাম দিয়েছে নতুন একটা অভ্যুদয়, নতুন জাগরণ, তো নিজেদের দেশটাকে নিজেরা বুঝে নেওয়া। ফলে তার এই পরাজয়, হাসিনার পরাজয়কে তারা যখন নিজের পরাজয় মনে করছে, এই জায়গা থেকে তাদের চূড়ান্ত বিকারগ্রস্ততা, তাদের চূড়ান্ত অশ্লীল, অন্যায্য, ঘৃণা, বিদ্বেষের যে রাজনীতি, বাংলাদেশের মানুষ সেখানে পা দেয়নি। সাইফুল ইসলাম আলিফের নির্মম হত্যাকাণ্ডের পরে আমরা যে অসাধারণ ধৈর্য, ধর্মীয় সম্প্রীতির পরিচয় দিয়েছি, আমাদের মধ্যে যে মেলবন্ধন তৈরি করেছি, বৈচিত্র্যের মধ্যে যে ঐক্যটা তৈরি হয়েছে, এটাই নতুন শক্তি, এটাই আমাদের অর্জন। আমি তৃণমূলের কি বললো এগুলোকে পাত্তা দেবার কোনো আলোচনার মধ্যে আপনি এটাকে টকশোর এজেন্ডা করাটাকেও আমি কিন্তু পছন্দ করলাম না। এগুলো একেবারে অরুচিকর, অশ্লীল, এগুলোকে আলোচনা করার কোনো দরকার নেই। জি, ধন্যবাদ। তবুও আমাদের যারা আছে, সাইফুল ভাই আপনি জানেন যে এখন ইন্টারনেটের কোনো বর্ডার নেই। ও দেশের এই প্রোপাগান্ডাগুলো আমাদের দেশে আসছে। আমি এই প্রশ্নে পরের অংশে সেখানে রিপন ভাই আপনি জানেন যে আমাদের দেশের গণমাধ্যমগুলো কিন্তু ওই দেশে চলে না, ওই দেশের গুলো যেমন অবাধে চলছে। সুতরাং এটাও একটা কারণ গণমাধ্যমগুলো আমরা সচেতন করার জন্য। প্রশ্ন হচ্ছে ভারতের গণমাধ্যমগুলো
অব্যাহতভাবে বলছে যে আমাদেরকে তারা খাওয়াচ্ছে, পড়াচ্ছে, তারা যদি পেঁয়াজ না দেয়, এইগুলো না দেয়, তাহলে বাংলাদেশ না খেয়ে মারা যাবে। তাদেরকে আমরা ট্রানজিট দিয়েছি, তারা আমাদেরকে বিদ্যুৎ দিচ্ছে, না হলে বিদ্যুৎ ঘরে ঘরে চলবে না। এইগুলোর আসলে কি বলবেন? আর বাস্তবিক অবস্থায় তো দেখাও গেল যে 8 টাকা এই যে ভোজ্য তেলের দাম বেড়ে গেল, কিংবা পেঁয়াজের দাম বাড়ছে, তো সেটিও তো অস্বীকার করার উপায় নেই। ধন্যবাদ আপনাকে। প্রথম হচ্ছে যে আমি বারবারই বিভিন্ন শোতে একটা কথা বলতে, গণমাধ্যম গণমাধ্যম বলে যখন আপনারা কথা বলেন, 1 নম্বর, ইট ওয়াজ নট এ গণমাধ্যম ডিউরিং লাস্ট 16 years। শেখ হাসিনার শাসনামলে এটা কোনোদিনও গণমাধ্যম ছিল না, এটা ছিল শেখ হাসিনার প্রোপাগান্ডা মেশিনারি। এটা প্রোপাগান্ডা মেশিন। শেখ হাসিনার স্তুতি গাইবেন, 4th শ্রেণীর সাংবাদিকতা করে তার স্তুতি গাইবেন, সেইটা ভারতের জনগণের কোনো ঠেকা পড়ছে টাইম নষ্ট করে ওটা দেখার কোনো দরকার নেই। অ্যাট দ্য সেম টাইম আপনি গণমাধ্যমে ওঠেন, আপনি গণমাধ্যম হওয়ার চেষ্টা করেন, গণমাধ্যমের চরিত্র গ্রহণ করার, পরিগ্রহ করার চেষ্টা করেন, দেখবেন ভারতীয়রাও দেখবে যে আপনি কি বলছেন, কি বলেন। তো আপনি তো সেই জায়গাটায় আপনাকে নিতে হবে। দ্য হোল ওয়ার্ল্ড ইজ কম্পিটিটিভ, কম্পিটিশনের জায়গায় তো যেতে হবে। আর ভারতের যে অরুচিকর যে কথাগুলো বললেন, যে ওদের মানে কতগুলো মিডিয়াতে ওরা যে কথাগুলো, ওদেরটাও গণমাধ্যম না, ওটাকেও গণমাধ্যমে স্বীকৃতি আপনি কেন দিচ্ছেন? আমি তো এটাকে গণমাধ্যম বলেই মনে করি না। ওটা একটা প্রোপাগান্ডা মেশিন এগেনস্ট বাংলাদেশ। অফকোর্স একটা সাম্প্রদায়িকতা, মৌলবাদী চেতনায় মানে আচ্ছন্ন কতগুলো আপনার প্রচার যন্ত্র, তারা বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহতভাবে একটা সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে। কোনো গণমাধ্যমকে সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয়? সাম্প্রদায়িকতা কি তার মোটো হতে পারে? মৌলবাদ কি তার মোটো হতে পারে? সুতরাং আই ডোন্ট কনসিডার দেয়ার মিডিয়াস অ্যাজ আপনার মানে মাস মিডিয়া। আমি তো গণমাধ্যম মনে করি না। আমি যেটা মনে করি তাদের প্রোপাগান্ডা মেশিনারি আমাদের এগেনস্টে প্রোপাগান্ডা চালাচ্ছে। আপনি যেটা বললেন পেঁয়াজের দাম বেড়েছে, ওটার দাম বেড়েছে, এটা অস্বীকার করা যাবে না। ইয়েস, অস্বীকার করা যাবে না। বাট তার মানে কি আমি অব্যাহতভাবে বছরের পর যুগের পর যুগে ভারতের উপর নির্ভরশীল থাকবো? একসময় বললো যে গরু মানে আমাদের কোরবানি, গরু পাঠাবেন, আমাদের কোরবানি বন্ধ হয়ে গেছে নাকি? বরং এখন আমাদের খামার হয়ে গেছে, আমরা গরুতে মানে কি বলে আপনার স্বাবলম্বী হয়ে গেছি। আমরা অনেক কিছুতে স্বাবলম্বী হচ্ছি। আমাদের মানে কি বলে মানে আপনার মানে আমাদের ডেয়ারি ইন্ডাস্ট্রি অনেক অনেক ভালোভাবে এগুচ্ছে। মিল্ক ভিটার পাশে আপনি অন্তপক্ষে 20টা আপনার মানে ডেয়ারি কোম্পানি পাবেন, অন্তত প্রথম শ্রেণীর 5টা কোম্পানি পাবেন মিল্ক ভিটার পাশাপাশি। দে আর কন্টেস্টিং লাইক আরং, লাইক ফ্রেশ অ্যান্ড আদার্স। হসপিটালে যারা যেতে পারছে না তারা বাংলাদেশে দেখাচ্ছে, ভালো চিকিৎসা হচ্ছে বাংলাদেশে। আমাদের ডাক্তাররা, এটা আমার নিজের কন্যা, নিজের স্ত্রী ডাক্তার, ঢাকা মেডিকেলের বলে আমি প্রশংসা করি না। বাংলাদেশে সত্যি সত্যি ভালো ডাক্তার আছে। ওরাও তো ডেভিডসন পড়েই বেসিক পড়াশোনাটা করে। ডাক্তারদের পড়তে গেলে ডেভিডসন একটা একেবারে মানে কি বলে মানে আকর বই, এক্স্যাক্টলি কোরবুক। সে কোরবুক ওরাও পড়ে, বাংলাদেশও পড়ে। বাংলাদেশ থেকে পরে ভারতে ভুটানের প্রধানমন্ত্রিত্ব করছে, এই ময়মনসিংহ মেডিকেল কলেজেরই ছাত্র। আচ্ছা, তো আমি মনে করি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো, আমাদের রোগীর চাপ অনেক বেশি। হয়তো বলতে পারেন আপনার দর্শকরা হয়তো কেউ কেউ কিছু ক্ষেত্রে মানে সেটা হলো যে আমাদের ডাক্তার একটু মা, একটু দিদি, দাদা বলে মানে যেটাকে বলে একটু সুগার কোটের শব্দ ব্যবহার করছে না। আমি আমাদের ডাক্তার ভাইদের বলবো, মানে যারা আমার মানে ছোট যারা বসে আমাদের ছেলে মেয়েদের বলবো, তারা একটু তাদের বিহেভিয়ারাল কমিউনিকেশনটা যদি ইমপ্রুভ করে। আমি তো নিজেই 10 টাকার টিকিট কেটে বোধ 2 সপ্তাহ আগে আমি আগারগাঁও চক্ষু হাসপাতালে গেলাম। আই ডিড নট গো টু শঙ্কর নেত্রালয় আমার যাওয়ার প্রয়োজন পড়ে নাই। উই হ্যাভ অল ফ্যাসিলিটিস ইন বাংলাদেশ। আমি তো অবাক হয়ে গেছে সাইফুল ভাই, আমাদের যে আগারগাঁওতে যে জাতীয় চক্ষু ইনস্টিটিউটটা আছে, দে হ্যাভ সো মেনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আপনার ইকুইপমেন্টস আছে। এর চেয়ে আর আপনার পরীক্ষা নিরীক্ষার ভালো কোনো যন্ত্র আপনি জাতীয় নেতা সেই হিসেবে আপনি আলাদা করে আপনি সেই সুযোগটা হয়তো পেতেই পারেন। আমি আপনাকে আবারও বলি, আমি এখন নলে আমি মানে আল্লাহর হুকুম, আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া আমি হয়তো পার্টির ভাইস চেয়ারম্যান হয়েছি। যখন এই পদেও ছিলাম না তখন আমি নীতিগতভাবে আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ডে শুয়ে চিকিৎসা নিয়েছি। বিকজ আই হ্যাভ দ্যাট কনফিডেন্স যে আমার ডাক্তাররা ভালো চিকিৎসা দেয়। নিশ্চয় শুনছিলাম বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনের কথা। ফিরছি কমরেড সাইফুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, আপনার কাছে। ষড়যন্ত্রের যে বিষয়গুলো আমরা শুনছিলাম, সেখানে আজকে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি নয়। আজকে এটি নিয়ে কথা বলেছেন জামাতের আমির। জামাতে কারো চোখ রাঙানিকে পরোয়া করে না বাংলাদেশের মানুষ, আর বিএনপির পক্ষ থেকে তো আমরা দেখলামই।
আজকে আরো একটি বিষয় ঘটেছে, সাবেক পুলিশ কর্মকর্তারা তারা বিক্ষোভ করেছে এবং 6টি দাবি তুলেছেন। এই যে ঐক্যবদ্ধ বাংলাদেশ কি এর আগে আমরা দেখেছি? আর এই ঐক্যবদ্ধ বাংলাদেশ এই ষড়যন্ত্র মোকাবেলায় কতটা সক্ষম হবে? ইতিমধ্যেই যে এই যে সামনে রমজান আছে, সেখানে কি আমাদের ভারতের সাথে সম্পর্ক একটু যদি এই অবস্থা থাকে সেখানে প্রভাবশীল কতটা পড়বে? জি, আপনাকে ধন্যবাদ। আমি প্রথম মনে করি আমাদের এই যে ঐক্যবদ্ধতার পেছনে পরোক্ষভাবে ভারত এবং নরেন্দ্র মোদী সরকারের একটা ভূমিকা আছে। তাদের এই উস্কানি, তাদের এই বিদ্বেষ, তাদের এই হিংসা, তাদের এই সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেওয়া, একটা হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর তাদের যেটা অপতৎপরতা, দুরভিসন্ধি, এটা কিন্তু একটা নেশন স্টেটকে অনেকখানি ঐক্যবদ্ধ করেছে। আমরা 4 তারিখে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে আমরা পরিষ্কার, আমি নিজেও কথা বলেছি, সমস্ত জাতীয় নেতৃবৃন্দরা কথা বলেছেন। আমরা যে কথা স্পষ্ট করে বলেছি, দিল্লি সরকারকে কয়েকটা বার্তা দেওয়া দরকার। প্রথম বার্তাটা হচ্ছে যে আমরা আমাদের জনগণকে দিতে চেয়েছি, আমাদের মধ্যে রাজনৈতিক আদর্শ, কর্মসূচির হয়তো ভিন্নতা আছে, কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তার প্রশ্নে আমরা রাজনৈতিক দল, ছাত্র, তরুণ, জনগণ আমরা ঐক্যবদ্ধ। এটা আমরা আমাদের জনগণকে একটা বার্তা দিয়েছি। ভারত সহ আমাদের যারা ইন্টারন্যাশনাল কমিউনিটি, যারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার আছেন, সবাইকে আমরা এই বার্তাটা আমরা স্পষ্ট করে দিয়েছি। 2 নম্বর একটা খুব পরিষ্কার বার্তা আমরা যেটা দিয়েছি, বাংলাদেশে যদি আপনারা যদি একটা অস্থিতিশীল করতে চান, বাংলাদেশকে যদি পরোক্ষভাবে একটা নিরাপত্তার ঝুঁকির মধ্যে নিয়ে যদি যেতে চান, ভারতের নিরাপত্তাও কিন্তু পরোক্ষভাবে ঝুঁকির মধ্যে পড়তে পারে। পাশের বাড়িতে যদি গন্ডগোল চলে, যদি সেখানে আগুন ধরে, আপনার নিজের ঘরও কিন্তু নিরাপদ থাকে না। ভারতের বিভিন্ন যে প্রদেশ আছে সেখানে তো অনেক প্রদেশে আগুন জ্বলছে, ফলে আপনি নতুন করে যদি আগুনের মধ্যে যদি পাশের ঘরে আরেকটা যদি আপনি আগুন লাগানোর চেষ্টা করেন, এটা কোনো বুদ্ধিমান কোনো নীতি কৌশল না। আমি ইতিমধ্যে বলেছি কয়েক জায়গায়, 77 বছর ভারতের 47-এর পর থেকে এ পর্যন্ত সাউথ এশিয়াতে ভারতের ফরেন পলিসি চূড়ান্ত ব্যর্থ, চূড়ান্ত বিপর্যস্ত হয়েছে। পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ইভেন মালদ্বীপ, সর্বশেষ ছিল বাংলাদেশ। কারোর সাথে ভারতের সমতা, ন্যায্যতা, সম অংশীদারিত্বের ভিত্তিতে ভারত কাউকে বিবেচনা করেনি। প্রত্যেককে ভারত বৈরী করেছে। একটা বৃহৎ প্রতিবেশী হিসেবে তাদের যে জেস্চারটা দেখানো ব্যাপার ছিল, যে ডেমোক্রেটিক যে ভ্যালুসগুলো তাদের দেখানো দরকার ছিল, আপনার সাথে আমার বন্ধুত্ব কিভাবে হবে সৈকত? মিউচুয়াল রেসপেক্ট এবং রিকগনিশন। আমরা পরস্পরকে সম্মান দেব, মর্যাদা দেব, বোঝাপড়া তৈরি করব এবং আস্থার মধ্য দিয়ে আমরা দ্বিপাক্ষিক সমস্যাগুলো সমাধান করব। আমরা ওদেরকে যখন বন্ধুত্বের হাত বাড়াই, মুক্তিযুদ্ধে আমাদের কৃতজ্ঞতার বহিঃপ্রকাশের জন্য ঢাকায় যখন সংবর্ধনা দেই ওদেরকে, দেখা যাবে ওদিনই হয়তো আমার সীমান্তে বিএসএফ কোনো বাংলাদেশকে তারা হত্যা করছে। আমার পানির ইস্যুটা কোনো ডেড ইস্যু, পানির ইস্যুটা কোনো আলোচনার মধ্যে নাই। কিন্তু আমাদের আগেরকার সরকার, বিশেষ করে গত 15 বছর বাংলাদেশের এজেন্ডাকে কখনো তারা আলোচনার মধ্যে তারা সামনে নিয়ে আসেনি। আমাদের নিরাপত্তার প্রশ্ন, আমাদের পানির প্রশ্ন, সীমান্ত হত্যাকাণ্ডের প্রশ্ন, বাণিজ্যিক ভারসাম্য কমানোর প্রশ্ন, কোনোটা কিন্তু অগ্রাধিকার কিন্তু পায়নি। ভারতের প্রত্যেকটা এজেন্ডা তাদের চাওয়ার আগে আমরা কিন্তু ফুলফিল করে কিন্তু দিয়েছি। সেজন্য আমি এবার যে মিশ্র সাহেব যে আসলেন, তার কাছে এই বার্তাটা মনে করি বাংলাদেশ থেকে কিছু বার্তা দেবার একটা চেষ্টা হয়েছে। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি যে আমরা তো ভারতের সাথে আমরা তো যুদ্ধ করতে চাই না। কারণ এই 21শ শতাব্দীতে আপনি প্রতিবেশীর সাথে যেটাকে বলে একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ বলে, ভারতের কিছু কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, বাংলাদেশেরও কিছু কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে। যদি বোঝাপড়া থাকে তাহলে কিন্তু প্রতিটা রাষ্ট্র তার জনগণ কিন্তু লাভবান হতে পারে। আপনি যে রোজার মাসের কথাটা বলছেন, আমি মনে করি এটা আমাদের দলের বা আমার নিজের অবস্থান। আমি মনে করি খাদ্যের মতন, খাদ্য পণ্য, বিদ্যুতের মতন বিষয় ভারত সহ কোনো পার্শ্ববর্তী দেশের উপরে ওদের যে বৈরী মনোভাব, ওদের উপরে নির্ভরশীলতার কোনো প্রশ্ন, কোনো সুযোগ নাই। আমি মনে করি বাংলাদেশ যে অসাধারণ সম্ভাবনার দেশ, আমরা ইতিমধ্যে অনেকখানি ঘাটতি আমরা কিন্তু পূরণ করে এসেছি। আমি বিশ্বাস করি যদি আমরা উদ্যোগ নিই, খাদ্য পণ্যের বাকি যেটুকু আমাদের ঘাটতি আছে, পেঁয়াজ থেকে শুরু করে, এটা আমরা কিন্তু সমাধানটা করতে পারবো।
এরপরে ইন্টারন্যাশনাল মার্কেট আছে, সেখানেও আমরা আলাপ আলোচনা করে আমি বিশ্বাস করি এটা করা সম্ভব। দরকার হচ্ছে সরকারের একটু দূরদৃষ্টি দরকার, ব্যবস্থাপনা দরকার, মাঝখানে যে ইন্টারমিডিয়েটরি এটাকে বন্ধ করা দরকার। আর পুরো আমদানি রপ্তানির বাজারটা গুটি কয়েক মুনাফালোভী সিন্ডিকেটের হাতে না দিয়ে অনেকগুলো আমাদের মতন দেশে 8-9টা পণ্যের এর আমদানি, এর বিপণন ব্যবস্থাপনাটা সরকারি উদ্যোগে নেওয়া দরকার, বাজারটাকে প্রতিযোগিতামূলক জায়গাতে নেওয়া দরকার। তাহলে আমি বিশ্বাস করি আমরা স্বাধীন জাতি রাষ্ট্র হিসাবে মর্যাদা নিয়ে আমরা কিন্তু আমাদের অগ্রগতি আমরা নিশ্চিত করতে পারবো। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছে ফিরি। সাইফুল ভাই সিন্ডিকেটের কথা বলেছে, আমরাও জানি আসলে সিন্ডিকেট বলতেই আমরা এখন একটা খারাপ বিষয় বুঝি। সিন্ডিকেট ভালো একটা সংঘবদ্ধ চক্রকে বুঝি। তো সংঘবদ্ধতার মাধ্যমে ভালো কিছু হোক এটা আমরা চাই। যে সংঘবদ্ধ চক্র কখনো ভালো কাজ করে, সংঘবদ্ধ চক্রের মানসিকতাকে মুনাফা নেওয়া, আমি বলছি সংঘবদ্ধ নৈতিকতাহীন ভাবে মুনাফা হাতিয়ে নেওয়া কখনই সংঘবদ্ধ চক্র শব্দটাও যুক্ত হবে। তারা কখনই নৈতিকতার ধার ধারে না। আমি যে কথাটা এর আগের দফায় বলতে যে পার্টলি বলেছি, যেমন গরুর বেলায় বলেছি, আপনি লার্জলি এরপরে আপনি পেঁয়াজ আমাদের দেশে এখন ভালো উৎপাদনে, আরও যদি ভালো একজন কৃষি সচিব যদি ভালো থাকে, কৃষি মানে অর্থাৎ ভেরি ডেডিকেটেড এবং যেটা ওয়ার্ক অ্যালকোহলিক টাইপের যদি আপনার মানুষ থাকে, আই মাস্ট সে মন্ত্রী থাকে, খুব ডেডিকেটেড ফোর্স আর কি, মানে সোজা কথা কৃষি সংক্রান্ত বিপ্লব করে দেওয়া সম্ভব। আমি আসছি এগুলো, আমি রাজনীতি করি, আবার কৃষিকাজের সাথে আমি মানে সংযুক্ত, এবং আমি গত করোনার পরে প্রভূত ইন্টারেস্ট নিয়েছি কৃষির ব্যাপারে, এবং আমি প্রচুর ইন্টারনেট ঘেটেছি, ইউটিউব মানে দেখেছি, এবং এরপরে আমি নিজে একটা মানে আপনার একেবারে এক্সপোর্ট সাবস্টিটিউট একটা খামার আমি সেখানে করেছি। আচ্ছা, তো ফলে আমি যেগুলো করেছি সেগুলো এই সমস্ত ফল আমদানি হয়ে আসে, কিন্তু আমি ক্ষুদ্র প্রচেষ্টা, আমার কথা হলো হোক না মানে আপনার 100 মণ তো আমদানি কমবে। এভাবে যদি মানুষকে উদ্বুদ্ধ করা যেত, আপনার ভারতের উপর বা অন্য কোনো দেশের উপর আপনার আমদানি করার প্রয়োজন পড়বে না। আপনি তেলের কথা বলছেন, তেল মানে ভোজ্য তেল, এডিবল অয়েল, ইউ আর টকিং অ্যাবাউট এডিবল অয়েল। আমি তো মনে করি একটা যদি ভালো সরকার থাকে, তার যদি মাস্টার প্ল্যান থাকে, শুরু তো করতে হবে, আগামী 10 বছরে বাংলাদেশকে আপনি তেলও স্বয়ংসম্পূর্ণ করতে পারবেন, সম্ভব। আমি একটু শেষ করতে, কারণ এটা তো খুব অর্গানাইজড কথাবার্তা, এটা মানুষের শোনা প্রয়োজন। মুসলমানরা জয়তুন তেল খুব পছন্দ করে, এবং এটা সুন্নত, কোরআন শরীফে জয়তুনের কথা বলে। জয়তুন ইজ নাথিং বাট অলিভ অয়েল, এবং একটা বিশেষ জাতীয় অলিভ বাংলাদেশে আপনি ওই বড় জলপাই না, জলপাইয়ের তেলটা আবার একটা আলাদা জাতের জলপাই, রাইট? তা আপনি ভার্জিন অলিভ দেখেন না, ওই টাইপের। তো আপনি বাংলাদেশে এটা চাষ করা সম্ভব। রাস্তার যত হাজার মানে কিলোমিটার রাস্তা আছে, সরকারি রাস্তার পাশে আপনি জয়তুন গাছ লাগাই দেন না, তেল হয়ে যাবে। আপনার নর্থ বেঙ্গলের যেখানে একটু মানে বেশ খরা অঞ্চল বা বেশ গরম প্রধান দেশ, সেই জায়গাগুলোতে আমি দেখেছি সাংগঠনিক সফরে যখন গেলাম, মাইলের পর মাইল জমিগুলোতে আপনার ভুট্টার চাষ হচ্ছে। এবং আনফর্চুনেটলি আমাদের যে ভুট্টার যে ইয়েগুলো মানে পাতাগুলো এগুলো কেটে পশু খাদ্য তৈরি করে, মানে ফিড মানে অ্যানিমাল ফিড তৈরি করে। কিন্তু আপনি যদি ওই ভুট্টাকে ম্যাচিউর অবস্থায় ভুট্টাটাকে ম্যাচিউর করে আপনি ওটাকে তেল বানাতে পারেন, আপনি মানে কি বলে আপনার কর্নফ্লেক্স করতে পারেন, আপনি মানে কর্ন পাউডার করতে পারেন, অনেক কিছু করা সম্ভব, অনেক উপজাত তৈরি করা সম্ভব। শুধু দরকার ভীষণ, শুধু দরকার ওই ভীষণটাকে কাজে লাগানোর মতো একটা একেবারে কাজ পাগল মানুষ, হ্যাঁ, তারা কাজ করবেন। বাংলাদেশকে 10 বছরের মধ্যে অ্যাবসলিউটলি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আমার দল আল্লাহ যদি দায়িত্ব প্রাপ্ত করেন, আমি ক্ষমতা শব্দটা প্রয়োগ করা পছন্দ করি না, আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দিয়ে আমার দলকে দান করেন এবং আমি যদি সরকারে সংযুক্ত থাকি, আমি নিঃসন্দেহে আপনার দর্শকের তো সাক্ষী থাকলেন, বললাম 10 বছরের মধ্যে আপনার তেলে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করে দেবে। জি, নিশ্চয়ই। আমরা আমাদের দর্শকরাও চাক যে আগামীতে যদি আপনার দল থাকে তাহলে কৃষি দপ্তরটা, কৃষি মন্ত্রণালয়টা আপনিই পান। আমরা পরামর্শ তো দিতে পারবো অ্যাট লিস্ট। জি, আমরা খুব ছোট্ট করে একটু জানতে চাই, সিন্ডিকেটের কথা বলছেন, সেই সিন্ডিকেট করে এর আগে 1000 কোটি টাকা পাচার হয়েছে, আর দুদক অনেকটা নিষ্প্রভ ছিল। 41 দিন পরে দুদকে নতুন কমিশন এসেছে, কমিশনার সাবেক সিনিয়র সচিব, তিনি জানিয়েছেন যে আলোচিত মামলাগুলোতে বাড়তি গুরুত্ব দেওয়া হবে, রাজনৈতিক বিবেচনায় নেওয়া হবে না। এই যারা অবৈধ ইনকাম করেছেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ কামাই করেছেন সেটাই, এবং তাদের নিজেদের হিসেবটাও তারা 1 সপ্তাহের মধ্যে দিবেন।
কতটা আশাবাদী একদমই ছোট্ট কথা। আমি আপনার দুদকের যিনি চেয়ারম্যান তাকে আমি বহু বছর ধরে চিনি, জি বহু বছর ধরে, মানে মোর দেন 20 years অর মোর আমি তাকে চিনি। গতকালকেও তার সাথে আমার মানে কথা হয়েছে, দেখা হয়েছে। তো আমি যে মানে আশাবাদী নিঃসন্দেহে। আবার ওনাদের নিয়োগের প্রশ্নে আপনার টিআইবির একটা স্টেটমেন্ট আছে, আমি মনে করব সেটি হচ্ছে জন আকাঙ্ক্ষা, সেটা প্রতিপালন হবে। তাদের সম্পদ এবং ইত্যাদি এভরিথিং সমস্ত কিছু তারা দেবেন। যা যা মানে টিআইবি যেগুলো বলেছেন সেগুলো কিন্তু জন আকাঙ্ক্ষাই। বিমানের এমডি থাকা অবস্থায় তার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই কিন্তু গণমাধ্যমে এসেছে বড় ধরনের। সেগুলো তার মানে ক্লারিফাই করতে হবে, অবশ্যই ক্লারিফাই করতে, স্বচ্ছতার জায়গায় যেতে হবে, জবাবদিহিতার জায়গায় যেতে হবে নিঃসন্দেহে। এতে কোনো ইয়ে নেই। আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার দুর্নীতি সংস্কারের ব্যাপারে বোধহয় একটা কমিশন হয়েছে বোধহয়। ইফতেখারুজ্জামানকে প্রধান করে। সবচেয়ে ভালো হতো সরকার যদি আপনার ওই কমিশনের রেকমেন্ডেশনটা নেয়ার পরে কি জাতীয় কমিশনার মানে কমিশনের ক্রাইটেরিয়া কি হবে এগুলো পালন সাপেক্ষে রাজনৈতিক দলগুলোর সাথে কনসালটেশন করে ওনারা আমাদের দল সবাই মিলে যদি সেটা এন্ডোর্স করতেন, তারপরে যদি কমিশন গঠিত হতো তাহলে মানে সবচেয়ে ভালো হতো। তবে সংকটটা আবার অন্য জায়গায়, সেটা হচ্ছে কারেন্টলি আপনার দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান কমিশনাররা নাই, মানে পদগুলো শূন্য। ফলে দুদক কিন্তু আপনি স্থবির হয়ে আছে। শুধু দুদককে আপনার ফাংশনাল মানে করারও দরকার আছে, তা নাহলে দুদকে যে সমস্ত সাবমিটেড মামলাগুলো আছে সে মামলাগুলো চলছে না। এখন দেখার বিষয় হচ্ছে যে আমরা ডক্টর ইফতেখারুজ্জামান সাহেবের নেতৃত্বাধীন দুদক কি মানে সংস্কার কমিশন কি রেকমেন্ডেশনটা দেয় এবং রাজনৈতিক দলগুলো এটার সাথে কি যুক্ত করেন অথবা এখান থেকে কি মানে বিয়োজন করেন, অর্থাৎ ফাইনালি যেটা গৃহীত হবে সেইটা সাপেক্ষে আপনার একটা পলিটিক্যাল গভর্নমেন্ট সার্টেনলি তারা তো নিশ্চয়ই জনগণের কাছে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী তারা এগুলোকে আবার রিকাস্ট করবেন। জি নিশ্চয়ই, আমি তা মনে করি। জি জিরুপন ভাই আপনার কাছে ফিরবো। সাইফুল হক জি, আমি একটু সাথে একটু যোগ করে দিই, সেটি হচ্ছে যে এর আগেও দুদকে আমরা দেখেছি বিভিন্ন দায়িত্ব এসেছিল, তাদের নিজেদের বিরুদ্ধেই অভিযোগ ছিল এবং বিভিন্ন এই অভিযুক্তদের এখানে এসে পুনর্বাসন অনেকে বলে থাকেন অভিযোগ রয়েছে। তো এই খুঁজে একদমই স্বচ্ছ মানুষদেরকে কি আমরা পাই না যাদের ব্যাপারে এরকম থাকে না? আমরা জানি না যে অভিযোগ থাকলেই সে অভিযুক্ত তা না, কিন্তু তারপরে এখানে তো অভিযোগ আছে এদের বিরুদ্ধে। আমি দুটো ব্যাপারে আমি মন্তব্য, একটা হলো যে আমরা নির্বাচন কমিশন যেভাবে গঠন হলো আর দুদক যেভাবে নির্বাচন কমিশন নিয়ে, কিন্তু নির্বাচন কমিশন সংস্কারের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ কমিশন হয়েছিল। কমিশনের রিপোর্ট আসার আগেই তা আমরা দেখলাম যে নির্বাচন কমিশন কিন্তু গঠন হলো। হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর একটু চাপ ছিল, কিন্তু যদি এটা হতো যে কমিশনে আসার পরে কোন ধরনের ক্রাইটেরিয়া, কোন ধরনের মানদণ্ডে কোন ধরনের ব্যক্তিবর্গরা নির্বাচন কমিশনার হবেন, তাহলে স্বচ্ছতাটা অনেকখানি নিশ্চিত করা যেত। আর দু নম্বর হচ্ছে একইভাবে দুদক তো এখানে বলা হতো যে নখদন্তহীন এক, বলা হতো যে সরকারের ডিজায়ারকে তারা কার্যকারী করবার জন্য দুদক নামে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তারা এখানে কাজ করে এসছে। একইভাবে দুদক নিয়ে যে কমিশন হয়েছিল, তো সেই কমিশনের রিপোর্ট করবার আগে আপনি যখন এরকম একটা নিয়োগ দিয়ে দেন, তখন এটা কিন্তু জনমনে কিন্তু প্রশ্ন ইতিমধ্যে কিন্তু উত্থাপিত হয়েছে। আপনি যেটা উল্লেখ করলেন, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া, ইতিমধ্যে অনলাইন কিছু গুরুত্বপূর্ণ মেইন স্ট্রিম মিডিয়া তো ইতিমধ্যে অনেকগুলো কথা এসছে যে আপনি এটা কমিশন করলেন, কারণ দুদকের ব্যাপারে মানুষের তো মনোযোগ বেশি। বাংলাদেশ তো দুর্নীতির মধ্যে ডুবে আছে, তাই না? তাহলে সেই দুদকে কাদের নেতৃত্বে হবে, তাহলে দুদক কমিশনের রিপোর্টটা পাওয়া গেলে সেটা সরকার পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে যদি হতেন অনেক বিশ্বাসযোগ্য, কার্যকর, দক্ষ, যাদেরকে নিয়ে কোনো প্রশ্ন তুলবার কোনো সুযোগ নেই, তাই সেটা কিন্তু করলে এটা অনেক বেশি জায়গাটা কিন্তু কার্যকারী হতো। কি দাঁড়াবে, এবং আমি ইতিমধ্যে আগে দেখেছি দুদকে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন ব্যতিক্রম ছাড়া, এবং তারা এক একজন তাদের বিরুদ্ধে দুর্নীতির সীমাহীন অভিযোগ। দুদকের যারা কর্মকর্তারা তারা কিভাবে শত কোটি টাকার মালিক হয়েছেন, দুর্নীতি করেছেন, দুর্বৃত্তায়নের সাথে তারা যুক্ত হয়েছেন, অসংখ্য বিষয় যেগুলো 16 বছরে খুব বেশি আলোর মুখ দেখতে পারিনি, মাঝে মধ্যে ফাঁক ফোকর দিয়ে যেটা বেরিয়ে এসছে। আমি নিশ্চয় আশা করব এই ধরনের পরিণতি নিশ্চয় হবে না। সুতরাং এটা ত্রুটিতে একটা, আর যারা এসছেন
তারা যদি কোনো ব্যক্তিগত এজেন্ডা নিয়ে তাদের ব্যক্তিগত ক্ষোভ বিক্ষোভ, তাদের ব্যক্তিগত আক্রোশ, কাকে ধরবেন, কাকে জব্দ করবেন, কাকে হেয় করা দরকার, কেমন কাকে এটা করবেন, যদি এরকম এরা সাংবিধানিক প্রতিষ্ঠানকে যদি ব্যক্তিগত এজেন্ডাকে যদি কার্যকারী করবার জন্য, ব্যক্তিগত ক্ষোভ বিক্ষোভ যদি বাস্তবায়িত করবার জন্য যদি ব্যয় করা হয়, তাহলে কিন্তু একের বিসমিল্লাতে তাদেরকে নিয়ে প্রশ্ন উঠবে, আপত্তি উঠবে। কারণ ইতিমধ্যে এটা নিয়ে বড় ধরনের, আপনি যেটা বললেন, আমি আমার মুখ দিয়ে কথাটা উচ্চারণ করতে চাই না, ইতিমধ্যে অনেক বড় আকারে বিষয়গুলো চলে আসছে। আরও 7 দিন 10 দিন 15 দিন দুদক সংক্রান্ত কমিশনের রিপোর্টটা পেলে কি ধরনের ব্যক্তিবর্গ নিয়ে হবে, হয়তো এই ব্যক্তিবর্গকে নিয়েই মানে হতে পারতো, তাহলে জনমনে কোনো প্রশ্নটা কিন্তু উঠতো না। এখন আপনি যেটা একটু আগে ডক্টর রিপন যেটা বলছিলেন, আপনি আর 7 দিন 10 দিনও তো আপনি ওয়েট করতে পারতেন তো সেগুলোর জন্য। ফলে এটা কিন্তু এই সরকারের জন্য আমরা দেখছি তাড়াহুড়ো করতে যে আত্মঘাতী অনেকগুলো সিদ্ধান্ত হচ্ছে, যেগুলো পরে আবার পরিবর্তিত হচ্ছে, এবং এটা করে কিন্তু আখেরে কিন্তু যারা মেগা দুর্নীতিবাজ, যেমন আমি একটা কথা পছন্দ করেছি, যিনি বললেন বড় বড় খুলে, এখন আপনি যদি চুনোপুঠির পিছনে যদি আপনি ঘোরেন, বড় বড় মেগা দুর্নীতির পিছনে আপনি যদি না যেয়ে, তাহলে সেটা কিন্তু আরেকটা কিন্তু বিপর্যয়ের জায়গাটা হবে। এটা টুসে আমি জানি না এটার ফেট কি হবে। যেমন এই নির্বাচন কমিশন যদি ভালো করে, তাদের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠবে না, আবার এই দুদক যদি ভালো করে, তাদের নিয়োগ নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে না। কিন্তু তাদের কাজকর্মে যদি কোনো দেখা যায় যে তারা ব্যক্তিগত গোষ্ঠীগত কোনো পারপাস থেকে তারা কাজ করছেন, তাহলে কিন্তু প্রশ্ন উঠবে, আপত্তি উঠবে। জি নিশ্চয়ই। দুর্নীতি দমন কমিশন যদি সুনীতি থেকে দূরে যায়, তাহলে এই বিড়ালের ঘন্টা গলায় কে বাঁধবে, সেটি একটি প্রশ্ন থেকেই যায়। ছিলাম কমরেড সাইফুল হকের কাছে ফিরছি। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছে অনেকদিন থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আপনারা বলছেন যে নির্বাচন দ্রুত দিতে প্রয়োজনীয় সংস্কার শেষে, জামাতের পক্ষ থেকে বলা হচ্ছিল যে সংস্কারগুলো শেষ হোক তারপরে নির্বাচন, যদিও আজকে জামাতের আমির তাদের সর্বোচ্চ যে ফোরাম, তাদের মজলিসে শুরার মিটিংয়ে বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা প্রয়োজন। মাঝখানে কি সম্পর্ক অনেকে মনে করেছিল একটু তাহলে আপনাদের দূরত্ব চলে গিয়েছিল, এখন কি সম্পর্কটাই আরেকটু কাছে আসলো? মানে কাদের সাথে? জামাতের সাথে একই রকম আপনাদের সুর? দেখুন, এখন রাত, আপনিও রাত বলবেন, আমিও রাত বলবো, সবাই রাত বলবে, একমাত্র মানে কি বলে নির্বোধ ছাড়া অন্য কেউ তো এই রাতকে দিন বলবে না, দিনকে রাত বলবে না। তো এটার সাথে আমি বুঝি না আপনারা এটার মধ্যে কি ফারাক খুঁজে পান। আমরা যে কথাগুলো আগে বলতাম, জামাত তার কি বলতো, তার ভিন্ন মতে কথা বলতেন, আবার দেখতে পেতাম নতুন না, আমি গত কয়েক মাস ধরে জামাতের স্ট্যান্ডটা দেখি, আবার ঘুরে ফিরে কিছুদিন পরেই তারা আবার বিএনপি যে কথাগুলো বলছে, অন্য রাজনৈতিক দলগুলো যে কথাগুলো বলছে, সেই ভাষায় তারাও কথা বলেন। এটা হতে পারে যে তারা তাদের উপলব্ধিটা এখন যারা আমরা যে কালেকটিভলি আমরা এক ধরনের উপলব্ধি থেকে আমরা সিদ্ধান্ত নেই, ওরা তারা আমাদের সাথে সেভাবে একসাথে বসছেন না, উঠছেন না, ফলে তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আপনার থাকতেই পারে, আপনার ধীরগতি থাকতে পারে বা বিলম্ব হতে পারে, বা তাদের নিজস্ব স্টাইল হতে পারে। আর প্রত্যেকটা রাজনৈতিক দলে তার তো নিজস্ব যে কোনো পরিস্থিতির উপর তার নিজস্ব একটা ব্যাখ্যা থাকবে। কিন্তু রিপন ভাই, এই 24-এর বিপ্লব, ছাত্র জনতার বিপ্লব এবং দীর্ঘদিনের আন্দোলন, সেটি তো আপনি বিপ্লব বলতে পারেন, আমি বলি এটা গণ অভ্যুত্থান, যে নামই আমরা ডাকি, সেখানে জনগণের পালস অনুযায়ী চলার জন্য আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছে, জনগণের পালস কি এখনই নির্বাচন দেয়া নাকি প্রয়োজনীয় সংস্কারগুলো করা? সেটা গতানুগতিক যেভাবে দেশ চলছিল সেভাবেই। হোয়াট ইজ দ্য প্যারামিটার? যেমন আপনি বারবার আপনার অনুষ্ঠানে গণ অভ্যুত্থান কি বলে গণমাধ্যম বলতে পছন্দ করেন, আসলে আমি আপনাকে যুক্তি দিয়ে দেখে দিলাম এটা কখনই গণমাধ্যম ছিল না, এখন এটা গণমাধ্যম হয়ে উঠতে পারেনি, এটাও সত্য, হয়তো গণমাধ্যম হয়ে ওঠার একটা প্রক্রিয়ার মধ্যে আছে। তো সুতরাং আপনার কাছে এটা গণমাধ্যম হতেই পারে, কারোর কাছে এটা মনে হতেই পারে যে নির্বাচন হওয়ার আগে জনগণ সংস্কার চায়, জনগণ যে আগে একটা সংস্কার চায় তার এই ভাবনাটার প্যারামিটারটা কি? আমরা যেটা মনে করি, বর্তমান সরকারটি যেহেতু নির্বাচিত সরকার না, একটা নির্বাচিত সরকার যখন ক্ষমতায় থাকে না, তখন সেই সরকারের কিছু সংকট থেকে থাকে। যেমন মনে করেন, একটু আগে আপনি নিউজে আপনি উপস্থাপনে বলছিলেন পুলিশেরা কি বলে বিক্ষোভ করেছে, সাবেক পুলিশরা কখনো বিক্ষোভ করার রীতি আছে নাকি পৃথিবীতে? সাবেক সৈনিকরা কি বিক্ষোভ করে নাকি? বিক্ষোভ করলে শাস্তি তো অন্য ধরনের শাস্তি আছে। সেনাবাহিনীতে তারা প্রতিবাদ জানিয়েছে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, ঠিকই আছে, সাবেক
সৈনিকেরা করেছেন, সাবেক পুলিশরা করছেন, এটা করতেই পারে। সাবেক মানে সমস্ত শ্রেণী পেশার মানুষই প্রতিবাদ করতে পারেন, সেটা সাবেক পুলিশ বা সাবেক সৈনিক হিসেবে আলাদা না করে আমি মনে করব নাগরিক সমাজের মধ্যে ছাত্র জনতা, মানে সাবেক সৈনিক, সাবেক পুলিশ, সকল শ্রেণী, অল ক্লাসেস সবাই সংঘবদ্ধ হয়েছেন, যার যার জায়গা থেকে তারা প্রতিবাদ করছেন। আমি কথাটা বলতে চাচ্ছি, আমার মূল কথাটা হচ্ছে, আপনি যেমন দেখবেন একটা কথিত আনসার বিদ্রোহ হলো, তারপরে আপনার টেম্পুওয়ালাদের কি একটা বিদ্রোহ হলো, নানান ধরনের মাঝে মধ্যে গার্মেন্টস, নানান ধরনের উস্কানি আছে। এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু তারা মনে করে তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার মানে হচ্ছে এরকম একটা সরকার, পেছনে একটা কাগজ, মাঝখানে একটা কলমে একটা মোবাইল, মানে অন্তর্বর্তীকালীন। এর অন্তর্বর্তীকালীনের পরে তো একটা সরকার আসবে, অর্থাৎ নির্বাচিত সরকার আসবে। সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারটি, মানে মাঝের যে সরকারটি, সেই সরকারটি অনেক সময় আপনার কঠোর সিদ্ধান্ত নিতে পারে না, কিন্তু দেশ এবং জাতির স্বার্থে কখনো কখনো কঠোর সিদ্ধান্তের প্রয়োজন হতে পারে। এলোমেলো করে দেয়, রাস্তাঘাট আটকে দেওয়া, যখন তখন জনদুর্ভোগ সৃষ্টি করা, হাসিনার ভাষায় জনদুর্ভোগ না। ন্যায়সঙ্গত প্রতিবাদ করার অধিকার আমাদের সংবিধানও আছে, এটা মানবাধিকারের অংশ। কিন্তু একটা সরকারকে বেকায়দায় ফেলার জন্য যখন আমার দেশের বিরুদ্ধে একটা মানে ষড়যন্ত্র চলছে, ঠিক সেই মুহূর্তে নানান কারণে আপনার মানে এইটা ব্যারিকেড দাও, ওখানে আটকানো, এসব ক্ষেত্রে সরকারকে যে টাফ হওয়া দরকার। তারপর এখন পর্যন্ত পুলিশ তার মোরালটা মানে মোরাল স্ট্রেংথ হয় নাই, তার মোরাল স্ট্রেংথেনিং প্রসেসটা খুবই দুর্বল। না বেড়েছে মানে সেটাও একেবারেই মানে ভেরি নমিনাল। এ সমস্ত নানাবিধ ক্ষেত্রে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন ক্ষমতা থাকে, তখন তার পলিটিক্যাল গভর্নেন্সের মাত্রাটা অন্য জায়গায় চলে যায়। পলিটিক্যাল গভর্নেন্স যখন থাকে, তখন স্টেটের সিকিউরিটির জন্য ওই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে। আমরা মনে করি যে কোনো বিপদে আপদে সব কিছুতে আলটিমেটলি দেশ চালানোর স্টিয়ারিংটা ওই পারমাণবিক শক্তিধর দেশগুলো, লাইক আমেরিকা যদি বলেন, ওখানে ওই বৃদ্ধ বাইডেন এখন পর্যন্ত ওই স্টিয়ারিংটা সেই চালায়, তার হাতে, তার নির্দেশে কিন্তু তাদের চিফ অফ স্টাফ হয়তো বাটনে পুশ করবে পারমাণবিকের ব্যাপারে। তো পুতিনও তাই, সব জায়গায় তাই। ওইখানে এখন যে আপনার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যিনি আছেন, তার হাতেই তাই। ওখানে কোনো সেনা নায়কের হাতে তিনি সিদ্ধান্ত নেন না। তো সুতরাং পলিটিক্যাল পার্টি অ্যান্ড দ্য লিডার্স, তারাই মানে দেশটা রান করবেন যত দ্রুত সম্ভব, প্রয়োজনীয় সংস্কার সাপেক্ষে, সেটাও বলছি। মানে অর্থাৎ যা ছিল সেইভাবেই না, এমন জনগণ যাতে ভোট দিতে পারে। আমি মোদ্দা কথা কয়েক সেকেন্ডে শেষ করব। জনগণ ভোট দিতে পারবে অবাধে, নির্বাচন কমিশন নির্ভয়ে নির্বাচনটা পালন করতে পারবেন, সেটার আউটকাম হিসেবে প্রশাসন গণপ্রশাসন হবেন, গণকর্মচারী হবেন, গণকর্মচারী হবেন, পুলিশ জনগণের হবে, দলের হবে না। এই সমস্ত যে গ্যারান্টিগুলো, যে ক্লজেসগুলো, এগুলো এনশিওর করে আপনি নির্বাচন দেন। জি রিপন ভাই, নিশ্চয়ই সেটি চাই। আর আপনি গণমাধ্যমের বিষয় যেটি বলেছেন, গণমাধ্যম তো আসলে মাধ্যম, সেই মাধ্যমটা আপনারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, আপনারাও আপনাদের মতো করে চালানোর অনেকে চেষ্টা করেছেন। কেউ হয়তো বেশি নিয়ন্ত্রণ করেছে, কেউ কম নিয়ন্ত্রণ করেছে। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে আপনারা কতটুকু ছাড় দিবেন সেটি হয়তো জনগণ বা সময়ের অপেক্ষায় থাকবে। যদি বলার সুযোগ দেন, কারণ আপনার বড় প্রসেসটা আমি ফিরবো, আমাকে একটু বলার সুযোগ দেন সাইবুল্লাহ। আপনার কাছে বিনয়ের সঙ্গে দুটো মিনিট নেই, ভাইয়ের কাছ থেকে নিচ্ছি আমি। একটা হচ্ছে যে আপনারা বাংলাদেশে অনেক স্যাচ্চর, দুর্বৃত্ত, দুর্নীতিবাজ, সোজা কথা সম্পদ আত্মসাৎকারী, গণবিরোধী শক্তি, তারা অনেকেই গণমাধ্যমের মালিক হয়ে বসে আছেন। এটা এমন একটা যন্ত্র, এই টেলিভিশনের মধ্যে যদি দেখাই দেন ইউনূস সরকার পদত্যাগ করেছেন, অথবা ইউনূস সরকারের প্রতি আস্থা নাই 90%, যদি লিখে দেন, আপনার ঠেকাবে কে? সুতরাং আমি কার হাতে যন্ত্রটা দিচ্ছি, এই যন্ত্রটা প্রয়োগ করার মতো, এই যন্ত্রটা প্রয়োগ করার মতো, এই নিউজ প্রচার করার মতো সেই লোকের ইন্টিগ্রিটি কতটা, সেটা আমার দেখার বিষয় আছে। কালো টাকার মালিকদের হাতে গণমাধ্যম থাকার কোনো কারণ নাই। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যদি আমার সরকার ক্ষমতায় যায়, দায়িত্ব পালন করে যদি কখনো, আমরা সেখানে প্রশ্ন করব কোনো কালো টাকার মানুষ, কোনো কালো মানুষ, সোজা কথা ব্ল্যাকশিপ, কোনো ব্ল্যাকশিপ এবং কোনো কালো টাকার মালিকদের হাতে, সেটা বোথ প্রিন্ট মিডিয়া হোক আর ইলেকট্রনিক মিডিয়া হোক, কারোর কাছে থাকা উচিত না। জি রিপন ভাই, আমরাও সেটি প্রত্যাশা করছি। আপনি এখনকার যে পুলিশ কমিশনার, তার বক্তব্য শুনেছেন, তিনি বলেছেন যে পুলিশকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করলে তারা ঠিকভাবে চলবে। আর হচ্ছে আমরাও কামনা করি যে আপনারাই বলেন যে গণতন্ত্র, ওনরা ব্যবহৃত যদি শুনেন, আবার একটু বলে দিই, ওনরা যদি ব্যবহৃত হতে না চান,
পোস্টিং এর পরও যদি না করেন, বেতন তো একই পান। ঢাকা থেকে খাগড়াছড়িতে বরগুনা যেমন হোয়াটস রং, যে গণতন্ত্র ঠিক না থাকলে গণমাধ্যম বা অন্যগুলো কিভাবে ঠিক থাকবে সেটি প্রশ্ন থেকে যায়। পরবর্তী হতে আলোচনা করব। সাইফুল হক, আপনার কাছে আসছি। সেটি হচ্ছে যে ঠিক আজকের একটি দৃষ্টি আকর্ষণ করছি, হাতে হাত করা পর অবস্থায় মায়ের জানাজা দাফনে অংশ নিয়েছে চুয়াডাঙ্গার পৌর ছাত্রলীগের সভাপতি। এর আগের আমলে আমরা এরকম দেখেছিলাম এবং ব্যাপক এটি নিয়ে সমালোচনাও হয়েছে। এই 4 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দিয়ে মায়ের জানাজায় হাত করা পর অবস্থায়, না এক হাত, এর আগে আরো ছিল, দুহাত ছিল, খুলিয়ে দেওয়া হয়নি, এক হাতে অসুবিধা হয় না। জি, এই সিচুয়েশন গুলো কি আমরা এখন কি দেখানো খুব জরুরি? না, একটা হলো যে তার মানে এগুলো তো ধরেন পুলিশ তো তার সাথে থাকছে, এগুলো সাধারণ তার যে অধিকার। জি, একজন যিনি বন্দী, যিনি কারাবন্দী থাকেন, তারও তো কিছু অধিকার আছে নিশ্চয়ই, এটা আমরা একমত। সুতরাং এগুলো তো আমরা পুরনো যে উত্তরাধিকার, এগুলো তারই রিফ্লেকশন। নিশ্চয়ই আমরা নতুন যে বাংলাদেশ, নতুন আমরা যে পরিবর্তনে চাই, এ ধরনের তৎপরতা নিশ্চয়ই আমরা দেখতে চাইব না। আগে তো আমরা দেখেছি 2 হাতে হাত করা, এমনকি পায়ের মধ্যে ডান্ডাবেড়ি দিয়ে তারপর নিয়ে আসা হয়েছে। এগুলো যত না তার নিরাপত্তার জন্য, আপনি খেয়াল করবেন, আমি আপনাকে একটু তত্ত্ব বলতেই হচ্ছে, রাষ্ট্রের জন্মই হচ্ছে একটা তো হলো নাগরিকদের ব্যবস্থাপনা। রাষ্ট্রের হাতে একচাটিয়াভাবে দমনের অ্যাপারেটাসটা থাকে লিগালি স্টেটের কন্ট্রোলে, এবং অর্থাৎ এই দমনের মধ্যে একটা ভয় আছে, একটা ভয় দেখানো, ভীতি দেখানো, এবং প্রয়োজন বোধে সে আইনসঙ্গতভাবে সে শক্তি প্রয়োগ করতে পারে, সে বল প্রয়োগ করতে পারে। এটা রাষ্ট্রের একটা মৌলিক একটা বৈশিষ্ট্য। কিন্তু এটা যদি রেশনাল, লজিক্যাল না হয়, এবং এই জায়গাটা তাহলে কিন্তু, এবং রাষ্ট্র যদি তার নাগরিকদের বিরুদ্ধে যদি দাঁড়িয়ে যায়, যে রাষ্ট্র নিজেই ধরেন মানুষকে নিরাপদ দেবে, নিজেই যদি তখন সন্ত্রাসীর ভূমিকা আবির্ভূত হয়, রাষ্ট্র হিসেবে তার এক্সিস্টেন্সের কোনো ভিত্তি থাকে না। আমি একটু খুব কুইক রেসপন্ড করতে চাই। আপনি একটু ডক্টর রিপনকে যে প্রশ্নটা আপনি করছিলেন, আমি একটু রেসপন্ড করতে চাই। আমরা সংস্কারও চাই, আমরা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতামূলক আমরা নির্বাচনও চাই। এবং যারা সংস্কার এবং নির্বাচনকে যারা পরস্পর বিরোধী জায়গায় আনেন, এটা কিন্তু খুব ভুল উপস্থাপন। এটা রাইট, কোনো রাজনৈতিক দল বলেনি যে যা খুশি তাড়াতাড়ি যেভাবে পারো মানে একটা ইলেকশন দিয়ে আপনারা বেরিয়ে যান, একথা কেউ বলেছে? এবং আজকে দেখলাম একজন উপদেষ্টা বলেছে রাজনৈতিক দলগুলো চায় না যে সরকার ব্যর্থ হোক। এটা আমি মনে করি খুবই দায়িত্বহীন একটা বক্তব্য। আমরা রাজনৈতিক দলগুলো চায় না যে অন্তর্বর্তী সরকার সফল হোক। ওনার পদত্যাগ করা উচিত। আচ্ছা, এটা খুবই দায়িত্বহীন বক্তব্য। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি, এমনকি জামাত ইসলাম থেকে শুরু করে মেজর স্টেক হোল্ডার প্রত্যেকে বলেছেন ইয়েস, আমরা এই সরকারকে আমরা সমর্থন করছি, এই সরকারটা আমাদের সমর্থিত সরকার। কিন্তু এই সরকারের ব্যর্থতা নিশ্চয় আমরা কেউ দেখতে চাই না। সরকার সফল হবে, আমরা সর্বাত্মকভাবে, তারা যদিও আমাদের কথা তারা নিচ্ছেন না, তারা একলা চলনকে অনুসরণ করছেন, কিন্তু আমরা সরকারকে এখনো পর্যন্ত আমরা কিন্তু আন্তরিকভাবে সমর্থন জুগিয়ে যাচ্ছি। দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক দলগুলো সহযোগিতার সরকার নিতে পারছে না। আমরা চাইব দ্রুত আলাপ আলোচনা করে আমরা প্রয়োজনীয় সংস্কার রূপান্তরের মধ্য দিয়ে আগামী বছর, যে কথাটা শুনছি অনেকে বলছেন যে আগামী বছরের মধ্যে নাকি একটা জাতীয় নির্বাচন, আমি মনে করি জনগণের প্রত্যাশাটাও এরকম। প্রয়োজনীয় আমরা পরিবর্তনগুলো করে, আইন প্রণয়ন করে, যেসব ব্যাপারে ব্রডলি আমাদের ঐক্যমত আছে, এটা নিয়ে আপনি এখনই উদ্যোগ নিতে কোনো সমস্যা নেই, আমরা উদ্যোগটা নিই। এবং আগামী বছর একটা আনন্দঘন পরিবেশে যদি নির্বাচনের মধ্য দিয়ে সরকার যদি নির্বাচন করে বেরিয়ে যেতে পারে, তাহলে সরকারের বড় একটা সাফল্য হবে বলে আমি বিশ্বাস করি। সে পর্যন্ত সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে চাই, সমর্থন আমরা করতে চাই। কমরেড সাইফুল্লাহ এবং অসংখ্য ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আসুক। তার আগে একটি কথা বলে শেষ করব, প্রিয় দর্শক, সবার আগে দেশ। আসুন দেশের পক্ষে দাঁড়াই এবং দেশের প্রয়োজনে আমরা যে যার জায়গা থেকে একটু হলেও কাজ করি, ভূমিকা রাখি। আল্লাহ হাফেজ।